দার্জিলিং সিরিজের এটাই শেষ পার্ট। প্রথম থেকে সবকটা পার্টেই আমি বলে এসেছি যে 2200 টাকায় আমি ঘুরেছি। তো এই ব্লগে আমি প্রথম থেকে শেষ অবধি পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়ে দেবো কোন জায়গায় কত টাকা খরচা করেছি, আর তার সাথে বলবো কোন জিনিসটা আমার একদমই ভালো লাগে আর কোন জিনিসগুলো ভালো ছিল। তো রাত 3টের সময় উঠে ভোরবেলা সব জায়গায় সাইট সিন করে এসে তারপর আমি খেয়ে দিয়ে গেছিলাম জুয়ে, আর জুয়ের মধ্যে ছিল আরও দুটো মিউজিয়াম। তো সেদিন লাঞ্চ করার পর সেখানেই রওনা দিয়েছিলাম। চলে যাচ্ছি, তবে একটা জিনিস দেখে সত্যি খুব ভালো লাগছে, এখানে বহু মানুষ এখন চিনে গেছে আমার সম্রাট সম্রাট বোলকার পুকার রায়। কালকে আসলে হোটেল দেখার জন্য অনেক জায়গায় গেছি, তো সেই জন্যই বুঝতে পারছি না আজকে চলে যাবো কিনা। যাওয়ার চান্স বেশি, এখন যাচ্ছি জুতে, আর একবার আসতে পারি এখানে খাওয়ার জন্য, তারপর বেরোবো। আর নইলে যদি টাইম হয়ে যায় তো ব্যাস বেরিয়ে যাবো। প্রথমে কিন্তু আমার সেদিনই বাড়ি ফেরার একদমই কোনো প্ল্যান ছিল না। এর পেছনে দায়ী হলো এই হোটেলটি, যেখানে আমি রাতে ছিলাম। হোটেলের রুমটা তো ছিল একদমই জঘন্য, শুধুমাত্র কয়েকটা ঘন্টা থাকবো তাই আমি রুমটা নিয়েছিলাম। তো রাতে আমি সেইটুকু টাইম ঘুমাতেও পারিনি। এই রুমে ছিল না তো কোনো জানলা, সেটা আমি দেখেই নিয়েছিলাম যে কয়েক ঘন্টা থাকবো, কি আর হবে। পাশেই ভেন্টিলেটারটা ছিল, আর এই ভেন্টিলেটারের পাশেই রাস্তা। আসলে রাস্তা থেকে নিচে ছিল এই হোটেল রুমটা, আর এই ভেন্টিলেটারের পাশে বসে দুজন অনর্গল কথা বলে গেছে সারা রাত। আমি ঘুমাতেই পারিনি। আর ভোরবেলা যখন আমি বেরিয়ে সাইট সিন করে ফিরেছিলাম, সেটা 15 মিনিট আমার লেট হয়ে গেছিলো ফিরতে। সেই জন্য আমার বাথরুমটাই ইউজ করতে দেয়নি বলে স্নানই করতে পারলাম না সেদিন। যাই হোক, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তাই সব কিছুই যে ক্যাপচার করতে পারছি বা ক্যাপচার করার সময় নিয়ে যাচ্ছি তা না, অনেক কিছুই ক্যাপচার করতে পারছি না। যেমন জু যেতে গেলে এখান থেকে শেয়ার গাড়ি বুক করা যায়, অনেকে বলেছে 30 টাকা, কিন্তু এখানকার একজন স্থানীয় আমাকে শুনে এসে যেচেই বললো যে একটু আগে চলে গেলে শেয়ার গাড়ি মিলবে 20 টাকায়। দেখা যাক সেখানে যাই। আর বললো সিমবাড়ি একটা সিন্ডিকেটের নাম। একটু সামনে এগিয়ে যেতেই সেই সিন্ডিকেটের দেখা আমি পেয়েছিলাম, আর গাড়িতে ওঠার আগে ভাড়াটা জিজ্ঞাসা করে নিয়েছিলাম। জু 20 রুপিয়া एक आदमी का 20 रुपया। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই স্ট্যান্ড থেকে জুয়ের দূরত্ব ছিল 2 কিলোমিটারের কাছাকাছি। তবে যেতে গিয়ে আরও একটা জিনিস যেটা চোখে পড়লো, দেখলাম যে এখানে রেন্টেড যে বাইকগুলো পাওয়া যায় সেইগুলিতে চড়ে কিছু পর্যটক ঘুরছে। আসলে বুঝলাম হচ্ছে এই যে সামনে বাইকগুলো রয়েছে দুজন দুজন করে বসে আছে, এদের সামনের মডগাটের ওপরে ওই কোম্পানির লোগো আছে, যে কোম্পানির বাইক এগুলো। আর আমার সামনে ছিল বাইকওয়ালা ভাইয়ার লোগো দেওয়া এই বাইকগুলো। জু যাওয়ার সময় আমাদের গাড়ি দার্জিলিং গভর্নমেন্ট কলেজের সামনেই শুধু একবার দাঁড়িয়েছিল, তারপরে জুয়ের সামনে যে স্ট্যান্ড আছে সেখানেই দাঁড়ায় রাস্তার পাশে। আমাকে বলা হলো এই যে সামনে সিঁড়িটা রয়েছে জঙ্গলের পাশ দিয়ে, এই সিঁড়ি ধরেই আমাকে জুতে যেতে হবে। এখান থেকে দেখলাম বহু লোক ওঠানামা করছে। তো এই রাস্তাটা ধরেই আমি এগোতে থাকলাম। এই রাস্তাটা ছিল বেশ ভালো চড়াই, মানে একদম উপরে উঠে গেছে রাস্তাটা, বুঝতেই পাচ্ছেন। আর এখান থেকে জুয়ের দূরত্ব কিন্তু বেশ ভালো, প্রায় 500-600 মিটার তো হবেই। আসলে চড়াই রাস্তায় কষ্টটা একটু বেশি হয়, মনে হয় যেন অনেকটা। আর একটা কারণ, আমার হাতে আর কাঁধে দুটো ব্যাগও ছিল। কাল চেষ্টা করলে হয়তো জুটা ঘোরা যেত, আফসোস কালকে না ঘুরে আজকেই সব ঘুরতে হচ্ছে। সামনের এই রাস্তাটাই চলে গেছে জুতে। যেতে গিয়ে রাস্তার পাশে দেখলাম একটা ছোট ব্যান্ডের দোকান। কিতনা রুপিয়া? 100 का है, नाम के साथ ब्रदर कोई भी नाम का बना सकता है, ऐसा नाम का की चेन बैंड वगैरह अपने नाम का। 100 नाम के साथ, विदाउट नेम 80 का है। ऑर्डर दे के ब्रदर नाम का क्या। আচ্ছা না ঠিক। দামটা আমার কাছে একটু বেশিই লেগেছিল, সেই জন্য সেখান থেকে আর আমি তখন কিছু কিনিনি। এই রোডের পাশে বেশ অনেক জিনিসের দোকান দেখলাম। এই জিগজ্যাগ রোডটা একদম জুয়ের টিকিট কাউন্টারের সামনে অবধি চলে গেছে। তবে যেতে গিয়ে একটা দারুণ দৃশ্য চোখে পড়লো। এটি ছিল পাহাড়ের অনেকটাই ওপরে, আর ওপর থেকে নিচের দৃশ্যটা অসাধারণ লাগছিল। ঠিক টিকিট কাউন্টারের সামনে দেওয়ালের গায়ে দেখলাম সুন্দর করে লেখা পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। আর এই সামনে জুয়ের গেট, আর ঠিক গেটের পাশেই টিকিট কাউন্টার। টিকিট কাটলাম, 110 টাকা নিয়েছিল টিকিটের দাম। একটু বেশি মনে হচ্ছিল, তবে ভেতরে ঢুকে তারপর আর সেটা মনে হয়নি। যদিও টিকিট কেটেছি, এবার এর মধ্যে দিয়ে ঢুকবো। টিকিট কেটে দিয়েছে 12:21 যখন ঢুকছি। আমার হাতের ব্যাগটা বেশ ভারী ছিল, তো সেই জন্য সামনে একটা দোকানে জিজ্ঞাসা করলাম যে রাখা যাবে কিনা। সেই বললো গেটম্যানকে বলতে। আমি গার্ডকে বললে তারা একটু দাঁড়াতে বলে। কিছুক্ষণের মধ্যেই আমার ব্যাগটা রেখে লকারে চাবিটা আমার হাতে দিয়ে দেয়। এটা আমার একদমই জানা ছিল না এরকম সুবিধাও এখানে আছে। ভাগ্যিস জিজ্ঞাসা করেছিলাম। যাই হোক, তারপর জুটা সত্যি খুব ভালোভাবে ঘুরতে পেরেছিলাম। কোন পাশ থেকে শুরু করবো জানি না, আপাতত এখান থেকেই শুরু করি। দুই ভাল্লুক লড়াই করছে।
জুয়ে ঢোকার পরে প্রথমেই যেটা চোখে পড়েছিল সেটি হলো এই ভাল্লুক। আর এই ভাল্লুকের গ্রাউন্ডের সামনে পাঁচিলে তার বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফটো দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে যে কত ধরনের ভাল্লুক হয় আর কোথায় কোথায় সেগুলি দেখতে পাওয়া যায়। আমি একটু সামনে যেতেই দেখলাম একটা ভাল্লুক নিচে নেমে আসছে, সঙ্গে সঙ্গে চলে গেলাম ওর কাছে। বেশ ভালো লাগছিল দেখতে, আসলে এত কাছাকাছি ভাল্লুক এর আগে কোনোদিন আমি দেখিনি। যাক, অন্তত ভাল্লুকটা দেখা হয়ে গেছে আসা মাত্রই। ভাল্লুক দেখে চিড়িয়াখানার মধ্যে আরেকটু প্রবেশ করতেই দেখলাম বাঁ পাশে এরকম ফটো তোলার জন্য হ্যাপি মোমেন্টস রয়েছে। এরপর আমার চোখে পড়লো এই হিমালয়ান গরাল। বেশ কয়েকটি ওখানে বসে থাকতে দেখলাম, একজন আবার দাঁড়িয়েও ছিল। সব থেকে সুবিধা হচ্ছিল প্রত্যেক প্রাণীর ডিটেলস তার সামনে লেখা থাকছিল একটি বোর্ডে। এই যেমন হিমালয়ান তার, দেখতে অনেকটাই ছাগলের মতো। ওখানে বেশ কয়েকটি ছিল, 7-8টা মতো তো হবেই। তারপর চলে আসলাম মারখোরের কাছে। এদেরকে দেখতে অনেকটা সেই আগের ছাগলটার মতোই দেখতে, কিন্তু একটু হরিণ হরিণ ভাব আছে, আর এদের মাথায় ছিল লম্বা লম্বা শিং। এবার চলে আসলো সাম্বার ডিয়ার, বেশ বড় সড়ো চেহারা আর প্রচন্ড বড় শিং মাথায়। একজন দেখলাম খাচ্ছে আর দুজন এরকম শুয়েছিল তখন। আর একটু এগিয়ে গেলাম, এবার সামনে এসছিল আলপাসা। দেখলাম ওর জন্য যে ছোট একটা শেডের ঘর আছে সেখানেই ও পাতা খাচ্ছে, ওকে খেতে দিয়ে গেছে সম্ভবত একটু আগে। এবার দেখলাম ইয়াক, ওদেরও দেখছিলাম শেডের তলাতেই ওরা আছে। তবে প্রথমে ভেবেছিলাম দুটো, তারপরে দেখলাম আর একজন বেরিয়ে আসছে, আর মা তার বাচ্চাকে একদমই কাছছাড়া করছে না। যেতে যেতে পথের এক সাইডের দেওয়ালে বিভিন্ন ব্যানার চোখে পড়ছিল, কোন প্রাণী কত জোরে দৌড়ায়, তাদের হার্ট রেট কত সব। এবার সামনে চলে আসলো মিশমি টাকিন। ওরা একটু দূরে ছিল, দুজন ছিল একসাথে। আর একটু এগিয়ে গিয়েই ছিল ব্লু শিপ বা ভারাল। একজন দেখলাম বসে আছে, আর আরেকজন দেখলাম দূরে খেতে দিয়েছে, সে স্বাচ্ছন্দ্যে ঘাস খাচ্ছে। ওই যে এর পরেই ছিল একদল বিরল প্রজাতির হরিণ টাইপের প্রাণী, আর এগুলি প্রত্যেকটি প্রাণী একমাত্র শুধু হিমালয়তেই পাওয়া যায়। এর নামটা যে কি সেটার ব্যানারটা আমি তখন ক্লিক করতে পারিনি, হয়তো ছিল, আমার সামনে পড়েনি। দারুণ লাগছিল, একদম সামনাসামনি দেখছিলাম। এবার সামনেই দুটো রাস্তা দুদিকে চলে গেছিল, একদিকে মিউজিয়াম আর একদিকে গেলে বাঘ দেখতে পাওয়া যাবে। তো আমি ডিসাইড করলাম আগে বাঘটা দেখে আসি, তারপরে মিউজিয়ামে যাব। ওই রাস্তায় যেতে গিয়ে দেখলাম কিছু গাছের গায়ে তাদের নামও লেখা আছে। এই যেমন সামনের গাছটির নাম ড্যাব ড্যাব, আর সাইনবোর্ডে পরিষ্কার করে লেখা আছে প্রাণীদের কিছু খাওয়ানো বা তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না। এবার সামনে ছিল স্নো লেপার্ড। খাঁচার মধ্যে দুটি স্নো লেপার্ড ছিল, দুটোই ঘুমোচ্ছিল তখন, বেশ স্বাচ্ছন্দ্যেই, বোধহয় খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। বাঘের পাশেই ছিল গোল্ডেন জ্যাকল, যদিও সেটা চোখের সামনে পড়েনি, কোথায় লুকিয়ে আছে তার ঠিক নেই, তবে ওটা আমি বাড়ির পাশে প্রতিদিনই দেখি। এরপর চলে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। ওই যে দূর থেকে কোনায় এসছে, তখন একবার দেখা দিয়ে তারপর চলে গেল। এটা ছিল সাদা কালোয় বাঘটা। যাই হোক, একটুখানি দর্শন তো পেয়েছিলাম, এটাই অনেক। কিছুক্ষণ ছিল, তারপর ওখান থেকে চলে গেল। এরপর এসেছিলাম সাইবেরিয়ান টাইগারের খাঁচার সামনে, যদিও খোঁজাখুঁজির পরেও তার টিকিটিরও দেখা পাইনি। এই দিক নির্দেশনার বোর্ডগুলি খুব ভালো পজিশনে দেওয়া আছে। এরপর সামনে এসেছিল স্নো লেপার্ডের আরও একটি খাঁচা। এই খাঁচায় একটি স্নো লেপার্ডই ছিল, আর সেটি এতটা সামনে থাকায় খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম। এর পরের খাঁচাতেই ছিল কমন লেপার্ড। দেখলাম একজন বেশ রাজকীয়ভাবে বসে বসে কি দেখছে, আর একজন চলাফেরা করছে। ওই খাঁচায় মোট দুটো চিতাবাঘ ছিল একসাথে। তারপর সামনে ছিল বাচ্চা বড় সকলের জন্য কিছু মজাদার জন্তু জানোয়ারের পুতুল, আর তার সামনে ছিল বিশাল এক পাখির খাঁচা। প্রথম পাখিই ছিল এলিয়ট ফিজেন্ট। এছাড়াও ওর মধ্যে নাম না জানা অনেক পাখিই ছিল, আর ম্যাক্সিমাম পাখি বিদেশি পাখি ছিল। আর একটা জিনিস যেটা ভালো লেগেছিল, এই যে পাখির খাঁচাটা ছিল, এই খাঁচাটার চারপাশেই কাঁচ দেওয়া ছিল, আর এই কাঁচটা এমনই আমরা পাখিকে দেখতে পেলেও পাখি কিন্তু আমাদের দেখতে পাচ্ছে না, সেই জন্য তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই রয়েছে। আর সেটা বুঝেছিলাম কাঁচের ওপর মানুষের রিফ্লেকশনগুলো দেখে। এরপরই সামনে চলে আসে এই জুয়ের মধ্যে থাকা দুটি মিউজিয়ামের মধ্যে একটি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। ঢোকার মুহূর্তে ভাবছিলাম যে 110 টাকা টিকিট নিল, কি এমন আছে। এখন দেখে বুঝতে পারছি পয়সা উসুল। সত্যি এই মিউজিয়ামে দারুণ দারুণ জিনিস আছে, বিভিন্ন পতঙ্গ প্রাণী, প্রত্যেকটা অরিজিনাল স্কিন, বডি, স্কেলিটন সব রাখা আছে। তবে ভেতরে ভিডিও বা ফটো তোলা নিষেধ, এই জন্য কিছু করতে পারলাম না। তবে দারুণ লাগলো। এই মিউজিয়াম থেকে বেরিয়ে ঠিক করি আরও একটি যে মিউজিয়াম আছে সেখানে যাব এবার। তো যাওয়ার পথে
যেগুলি দেখে এসেছিলাম সেগুলো আবার দেখতে দেখতে গেলাম। ফার্স্টে চিতাবাঘ, তারপর স্নো লেপার্ড। এবার যে মিউজিয়ামটায় যাব তার নাম HMI, হিমালয়ান মাউন্টেইনারিং ইনস্টিটিউট। এই মিউজিয়ামে যাওয়ার যে রাস্তাটা ছিল তার সামনে দেখলাম একটি গেট তৈরি হচ্ছে, আর আরেকটু এগিয়ে গিয়েই দেখলাম ট্রি টপ রোপ কোর্স। আসলে এখানে বেশ বাচ্চাদের কয়েকটি রাইড রয়েছে, একটা যেরকম জিপ লাইন আর আরও অনেক কিছু রয়েছে। এই শুধু জিপ লাইন হচ্ছে 100 টাকা, আর সবগুলো একসাথে হচ্ছে 250 টাকার টিকিট। প্রত্যেকের সেফটি প্রিকশন বজায় রেখে তারপরেই রাইডগুলি করানো হচ্ছিল, এটা খুবই ভালো ছিল। এর পাশেই ছিল জায়াল হল, সেখানে দেখলাম মাউন্টেনারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার फिल्म शो है टिकट काउंटर, पास ही लेखा टिकट प्राइस 30 और फिल्म ड्यूरेशन 10 मिनट्स। ये मूवी कितना बजे से शुरू होगा? আচ্ছা ঠিক। আমি আর তখন ওখানে ওয়েট করিনি, আমি বেরিয়ে এসে সোজা HMI মিউজিয়ামের দিকেই রওনা দিই। এই রাস্তাটাই মিউজিয়ামে গেছে, দেখলাম পাশে একটা শর্টকাটও আছে, তো আমি শর্টকাটটা বেছে নিই। আবার একটা মিউজিয়ামে যাব, HMI মিউজিয়াম। দেখা যাক এটা কেমন এবার। আগেরটা খুবই ভালো লেগেছিল, এবার এটা দেখার পালা। তো আমি শর্টকাট দিয়ে একদম HMI মিউজিয়ামের সামনে চলে যাই। এই হচ্ছে HMI মিউজিয়ামের ফ্রন্ট, বেশ সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে এই HMI মিউজিয়াম। আমি 4-5টা মোটামুটি দেখে আমি সঙ্গে সঙ্গে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করি, কারণ বাইরের ওয়েদারটা ছিল মেঘলা। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার পর আমি প্রায় আধ ঘন্টা ধরে সমস্ত জিনিস ভালো করে দেখি, তবে কোনো কিছুরই ফটো বা ভিডিও এখানেও তুলতে পারিনি। বললাম এই মিউজিয়ামটাও খুবই ভালো। এখানে এভারেস্ট সম্পর্কে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে, আগে যারা গেছে তাদের সরঞ্জাম থেকে শুরু করে সেখানকার বিভিন্ন কীট পতঙ্গ থেকে শুরু করে সব কিছু, আর যারা যারা গেছে তাদের অভিজ্ঞতা, তাদের পোশাক, সব কিছুই আছে ওখানে রাখা, ভালো লাগে। মোটামুটি একটা সাইড কমপ্লিট হয়েছে, আর একটা সাইড ছিল দেখেছি, দেখি সেই সাইডে কিছু যদি দেখা যায়। এখন ফিরছি। একটা পাস কমপ্লিট করে সেই ভাল্লুকদের কাছেই আবার ফিরে আসি, আর এসে দেখলাম ভাল্লুকদের বিভিন্ন কীর্তিকলাপ। তখন দুটো ভাল্লুককেই একসাথেই দেখা যাচ্ছিল ঘুরতে, আর এখানে সব থেকে বেশি লোকের ভিড় হয়। আসলে এত কাছাকাছি এত সুন্দর নাদুস নুদুস ভাল্লুক বোধহয় আর কোথাও দেখা যায় না, আর এদের কীর্তিকলাপ দারুণ মজাদার। এরা নিজেরা যেরকম মজার মজার কাজ করে, আর এদের দেখার জন্যও সেরকম ছোট থেকে বড় সবাই প্রচণ্ড ভিড় করে থাকে। এই দার্জিলিং চিড়িয়াখানায় বহু প্রাণী আছে, তবে আমি বলবো এখানকার মূল আকর্ষণ এই দুটো ভাল্লুকই, কারণ এদের মতো এন্টারটেইন আর কোনো প্রাণী করতে পারে না ওখানে। একজন তখন নেমে চলে গেল এই রাস্তাটা দিয়ে, আর একজন এসে তাকে খুঁজছে, দেখছি এদিক ওদিক শুধু তাকাচ্ছে আর ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছে যে সে কোথায় গেল। আচ্ছা, তারপর আমি সোজা তাদের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে এবারে আমি সামনের দিকে এগিয়ে গেলাম, তবে এগিয়ে গিয়ে কোনো ফল হয়নি। এখানে দুটো হনুমান ছাড়া আর আমি কিছু দেখতে পাইনি। চিড়িয়াখানার মেন গেট দিয়ে ঢোকার পর সামনেই ছিল এই ভাল্লুক, আর এই ভাল্লুক, তারপরে ভাল্লুকের আশেপাশে যা ছিল এতক্ষণ ধরে সব দেখা হয়ে গেছে। এবার দেখার পালা ছিল এই যে মেন গেট, এর পাশ থেকে একটা রাস্তা চলে গেছে উল্টো দিকে। এই রাস্তাটা দিয়ে এবার আমি যাব আর গিয়ে দেখব ও পাশে কি আছে। এ পাশে এসে দেখি কি রেড পান্ডা। এর আগে তো এরকম কোনো জুতে আমি দেখিনি। দার্জিলিং জুটা যেন পুরোটাই রহস্যে ঘেরা। আমাদের এপাশে আলিপুর জু, তাছাড়া আমি আরও অনেক জুতে গেছি, কিন্তু এই ধরনের এসব প্রাণী আমি তো কোনো জুতে এখনও অবধি দেখিনি। সব কিছুই আমার কাছে ছিল ফার্স্ট টাইম। আর এখানেও এদের কার্যকলাপ দেখতেও বহু লোক ভিড় জমিয়েছিল, এরাও খুব এন্টারটেইনমেন্ট করছিল মানুষকে। রেড পান্ডার পাশে এপাশেও দেখলাম আছে পাখির খাঁচা, সেখানেও দারুণ দারুণ সব পাখি। তো আমি কিছু পাখির এখানেও ভিডিও করে নিলাম। এর আগে যেসব পাখিগুলো দেখেছি তার থেকে কিন্তু এইগুলো পাখি, আগে যে পাখিগুলো দেখেছিলাম তার থেকে কিন্তু এগুলো ভিন্ন ছিল, এগুলোও ছিল খুবই সুন্দর। আর এই পাখির খাঁচার পাশেই রয়েছে জীবন্ত মাছেদের এক মিউজিয়াম, এখানেও দেখলাম দারুণ দারুণ সব বিদেশি মাছ। ওখানে বাটারফ্লাই ফিশ দেখেছি, বেশ সুন্দর, বাটারফ্লাইয়ের মতোই লাগছিল। এছাড়াও ছিল সি লায়ন ফিশ, মাছটা কিন্তু বেশ ইউনিক দেখতে ছিল। এরপর অ্যাঞ্জেল ফিশ, ড্যামসেল ফিশ, ক্লাউন ফিশ, কার্পেট এনিমন, এগুলো ছিল খুবই ছোট ছোট। এরপর লেখা ছিল ট্যাং ফিশ, তবে সেটা কিন্তু আমি দেখতে পাইনি।
সব অ্যাকোয়ারিয়ামে কিছু না কিছু ছিল, আবার কোনোটায় গ্যাপও ছিল। এই মাছগুলোর নাম বাম্বো শার্ক, দেখতেও সেরকমই ছিল। এরপর একটা অ্যাকোয়ারিয়ামের সামনে ইল ছিল লেখা, কিন্তু আমি দেখতে পাইনি ইলটা। অ্যাকোয়ারিয়ামটা ভালো করে ডিসকভার করে তারপর আমি আবার সামনের দিকে এগিয়ে যাই। এখানে আবার বেশ কিছু পাখির খাঁচা ছিল। প্রথমেই চোখে পড়লো বেয়ার আইড কোকাটো, এরপরের খাঁচায় ছিল রেড অ্যান্ড ব্লু ম্যাকাও। কপালটা ভালোই ছিল, বেশিরভাগ প্রাণীরই দেখা পাচ্ছিলাম। তবে এর পরের খাঁচায় লেখা ছিল এশিয়ান পাম সিভেট, সেটার কিন্তু দেখা পাইনি। তারপরের খাঁচায় লেখা ছিল লেপার্ড ক্যাট, সেটার দেখা পেয়েছিলাম, ঘুমাচ্ছিল তখন। এভাবেই মোটামুটি সব খাঁচাগুলো দেখে আমি চলে আসি জুয়ের একদম শেষ প্রান্তে। এপাশেও দেখলাম একটা সুন্দর দার্জিলিং জু লেখা গেট রয়েছে, তবে সেটি ছিল বন্ধ। আর ফেরার পথে বৃষ্টি পড়ছিল, আর ঠিক পাশেই ছিল রেইন শেল্টার। তো সেখানে কিছুক্ষণ দাঁড়াই, বৃষ্টিটা কমলে তারপর আবার ওখান থেকে বেরিয়ে যাই। তবে খুব বেশি দূর এগোতে পারিনি, মেন গেটের কাছাকাছি এসে আবার আমাকে দাঁড়িয়ে পড়তে হয়। ওখানে সবাই তখন দাঁড়িয়ে পড়েছিল, কারণ বিশাল জোরে বৃষ্টি নেমেছিল। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে মুষলধারে বৃষ্টি চলে। ওই শেল্টারে তখন আরও কিছু বাঙালি পর্যটকের সঙ্গে কথা হয়েছিল। বৃষ্টিটা একটু কমলেই আমি সেখান থেকে বেরিয়ে যাই, আর যাওয়ার সময় কিন্তু লাগেজটা নিতে ভুলিনি। গার্ডকে চাবিটা দেওয়ার সাথে সাথেই গার্ড লাগেজটা বার করে দেয় ঘর থেকে। এবার বেরিয়ে পড়েছি আবার। মোটামুটি জুটা ঘুরে দারুণ লাগলো, বৃষ্টি উপভোগ করলাম। বৃষ্টি হওয়াতে আমি কিন্তু বেরিয়েই শেয়ার গাড়ি পাইনি। বেশ কিছুটা হেঁটে এসে তারপরে আমি পাই, একজন হেল্প করেছিল এই শেয়ার গাড়ি পেতে। তারপরে এই শেয়ার গাড়িতে করে আমি আবার স্ট্যান্ডে চলে আসি। আর স্ট্যান্ডে নেমে সামনেই দেখি কি একটা সরকারি এনবিএসটিসির শিলিগুড়ির বাস বেরিয়ে যাচ্ছে। আমি কন্ডাক্টরকে বলে সঙ্গে সঙ্গে উঠে পড়ি। তখন প্রায় 3টে বেজে গেছে, তাই ভেবেছিলাম এটাই হয়তো লাস্ট বাস। গাড়ি থেকে নেমেছি, দেখছি যে বাসটা বেরিয়ে যাচ্ছে, সরকারি বাস। তো দৌড়ে দৌড়ে এসে আমি আরেকটা বাসও ছিল সরকারি বাস পাশে দাঁড়িয়ে, এখানে বেশি বাস তো দাঁড়ায় না। তা দেখলাম যে সেটা জলপাইগুড়ি লেখা। তো এটাতে আমি বেরিয়ে যাচ্ছে, জ্যামের জন্য আটকে ছিল। জিজ্ঞাসা করলাম যে শিলিগুড়ি, বললো যে হ্যাঁ। তারপরে আমি বাসে উঠে পড়লাম। মানে একটুখানি যদি দেরি করতাম, আমি যদি হেঁটে আসতাম তাহলে বাস শিওর মিস হতো। এখন দেখা যাক, আবার কোন ট্রেনে ভিড়ি দেখি। আসার সময় বাসের একদম পিছনের যে 6 সিটার থাকে সেখানেই জায়গা পেয়েছিলাম। কিছু করার ছিল না, ওই সিটেই বসতে হয়েছিল। প্রচণ্ড জার্কিং আর পেয়েছিল প্রচণ্ড খিদে। ভেবেছিলাম শেয়ার গাড়ি থেকে নেমে আগে কিছু খেয়ে নেবো, কিন্তু সেটা তো একদমই হয়নি। উঠে কন্ডাক্টরের কাছ থেকে আমি টিকিটও কেটে নিই 105 টাকা দিয়ে। শিলিগুড়ি কটা নাগাদ পৌঁছাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। আচ্ছা। বাসটা বেশ ভালোই টানছিল, কিন্তু পিছনে বসাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। এত জার্কিং, আমার মোবাইল ফোন মানিব্যাগ সব পড়ে গেছিল সিটের পেছনে। কিন্তু ভাগ্য ভালো ছিল বলে সবই পেয়ে গেছিলাম। বেশ কিছুক্ষণ পর দেখলাম কার্শিয়াং পৌঁছে গেছি আমরা। কার্শিয়াং থেকে বেশ কিছুটা আসার পর আমাদের বাস একটা চায়ের দোকানের পাশে দাঁড় করায়। আমি 2 নম্বর পার্টে ঠিক যেখানে বলেছিলাম যে ফেরার পথে আমাদের বাস দাঁড়িয়েছিল, এটাই হলো সেই চায়ের দোকান ব্যাকের মুখে। লোকেশনটা অসাধারণ ছিল। দূর থেকে আমি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছিলাম। ক্যামেরাটা জুম করে দেখলাম সত্যিই ওখানে দূরে ঝর্ণা পড়ছে, আর ওপরে মেঘটাই মনে হয় ঝর্ণা রূপে নিচে পড়ছে। একেই বলে পাহাড়, যেখানেই দাঁড়ায় সেখানেই সৌন্দর্য লুকিয়ে আছে কোথাও না কোথাও। ওপাশ থেকে ঝর্ণা পড়ছে, এই পাশে এই যে সুন্দর একটা দোকান রাস্তা, তারপরে এই পাশে আবার একটা টেম্পল, একটা শিব ঠাকুর রয়েছে দেখছি। শুধুই সৌন্দর্য চারপাশে। ওই দোকান থেকে তখন কিছু খাইনি ঠিক, তবে লোকেশনটা কিন্তু দারুণ এনজয় করেছি। এত ভালো একটা লোকেশন, মানে আমি বলবো আপনারা যদি কখনো যান দার্জিলিং, এই চায়ের দোকানে অবশ্যই দাঁড়াবেন। একপাশে মন্দির, চারপাশে পাহাড়, ঝর্ণা সব আছে। ঠিক 5:30টার সময় আমাদের বাস ওখান থেকে ছেড়ে আবার আমরা শিলিগুড়ির দিকে রওনা। তার ঠিক 1 ঘন্টা পরেই আমাদের বাস শিলিগুড়ি পৌঁছে যায়। তবে বাস স্ট্যান্ড থেকে কিন্তু অনেকটাই আগে আমাদের বাস দাঁড় করিয়ে দেয়। 6:30টার সময় এখন শিলিগুড়িতে নামিয়ে দিয়েছে বাস, আবার বাস স্ট্যান্ড থেকে একটু দূরে, কারণ নো এন্ট্রি চলছে পুজোর সময়। আজকে ষষ্ঠী, তো এখন দেখি এখান থেকে এনজিপি যেতে তো আগে 30 টাকা, এখন 40 টাকা চাইছে শেয়ার গাড়ি, তা নাহলে রিজার্ভ আরও বেশি। দেখা যাক কি করা যায়।
একটাও শেয়ার গাড়ি পাচ্ছিলাম না যে 40 টাকায় যেতে রাজি। অনেক কষ্টে অনেকক্ষণ দাঁড়িয়ে এই গাড়িটা পেয়েছিলাম। 23 বাজে, এখন নেমেছি, এখন এনজিপি স্টেশনে প্রবেশ করব, দেখি টিকিট পাই কিনা। 7:45 ছিল দার্জিলিং মেল। আমার টার্গেট ছিল ওই গাড়িটাই ধরার, কিন্তু আমি এতটা এসে জানতে পারি টিকিট কাউন্টার স্টেশনে না, স্টেশনের বাইরে সেই গেটের মুখে। আমি আবার সেখানে ছুটে গিয়ে টিকিট কেটে নিয়ে আসি 200 টাকা দিয়ে। অনেক দৌড়দৌড়ি করে টিকিট কেটে প্রায় 15 মিনিট আগে আমি প্ল্যাটফর্মে পৌঁছে যাই। এখানেও ভাগ্য সঙ্গ দিয়েছিল, ট্রেনের নিচে কোনো সিট না পেলেও আমি ওপরে একটা সিট পেয়েই যাই। সেই ভোর 3টের সময় বেরিয়ে খাওয়া বলতে সারাদিনে একবার মাত্র ভাত খেয়েছিলাম। তারপরে তো আমি আর টাইমই পাইনি কিছু খাওয়ার। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর শুনেছিলাম মালদাতে নাকি খাবার উঠবে, তো সেই অপেক্ষাতেই বসেছিলাম। অবশেষে দার্জিলিং মেল ছেড়েছে। এখন দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। প্রায় 12টা নাগাদ আমাদের ট্রেন মালদায় আসার পরে এই রুটিগুলি ওঠে। 30 টাকায় 5টি রুটি, আর 20 টাকা দিয়ে একটা জলের বোতল কিনে। সকালে একবার খেয়েছি। রুটিটা নেওয়ার পরে দেখলাম রুটিটা এতটাই পাতলা যে রুটির পেছনে খবরের কাগজে যেগুলি লেখা রয়েছে সেগুলো আমি পড়তে পারবো, এই যে আপনারাই দেখুন। তবে যাই হোক, এই রুটি আমার তখন প্রাণ বাঁচিয়েছিল। পরের দিন সকালে শিয়ালদা চলে আসি সঠিক টাইমে, আর তারপর বাড়ি। এই ছিল আমার দার্জিলিং সফর। তো এই সফরে আমার কত খরচা হয়েছিল সেই ডিটেলসটা এবার আপনাদের আমি বলবো। শিয়ালদা থেকে এনজিপি ট্রেন বাবদ খরচা হয়েছিল যাওয়ার সময় 185, আসার সময় 200, মোট 385। এনজিপি থেকে শিলিগুড়ি যাওয়ার সময় শেয়ার গাড়িতে খরচা হয়েছিল 30 টাকা, আসার সময় 40 টাকা, মোট 70 টাকা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া সরকারি এনবিএসটিসি বাসে 105 টাকা, ফেরার পথেও লেগেছিল 105 টাকা, মোট 210 টাকা। ঘর ভাড়া লেগেছিল 500 টাকা। পরের দিন সকালে স্করপিওতে যে 5 জায়গা সাইট সিন করেছিলাম সেই বাবদ খরচা হয়েছিল 450 টাকা। আর পরে যে জুয়ে গেছিলাম, যেতে 20, আসতে 20, আর জুয়ের টিকিট 110, মোট 150 টাকা। খাওয়া বাবদ প্রথম দিন 200 টাকা, পরের দিন সকালে একবেলাই খেয়েছিলাম 100 টাকা, আর ট্রেনে উঠে রুটি আর জল মোট 50 টাকার, মানে মোট 350 টাকা আমার খাওয়া বাবদ খরচা হয়েছে। আর হ্যাঁ, প্রথম দিন বিকেলে যখন আশেপাশে সাইট সিন করছিলাম তখন এক জায়গা থেকে 10 টাকা ঝালমুড়ি কিনেছিলাম। তো হিসাব করলে দেখা যাবে আমার দার্জিলিং ট্রিপের টোটাল খরচ দাঁড়ায় 2125 টাকা। আমার লক্ষ্য ছিল সব থেকে কম খরচে দার্জিলিং ট্রিপ করার, তো সেই জন্যই এতটা কার্পণ্য করে আমি খরচা করে দেখিয়ে দিয়েছি। আপনারা আর একটু পয়সা খরচা করলে আরও কমফোর্টেবলি ঘুরতে পারবেন। আমার এই দার্জিলিং ট্রিপটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই। আমার ভিডিওয় কি ভালো লাগে আর কি ভালো লাগে না সব কিছু আপনারা শেয়ার করতে পারেন। আমি ভবিষ্যতে তাহলে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর এর পরে আসছে আরও অনেক দুর্ধর্ষ দারুণ অ্যাডভেঞ্চারের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। দেখা হচ্ছে পরের ব্লগে।